আচ্ছা ওকে দেখো, এই যে আমাদের পাওয়ার সিস্টেম 1 এটার কোর্স কোডটা হচ্ছে 3205। এখানে ফার্স্টে আমরা আজকে লেকচার প্ল্যানটা একটু দেখি। এখানে হচ্ছে সি, এই যে এই জিনিসটা তোমরা এটা কি আগে পাইছো? CLO OBE এগুলা? হ্যাঁ হ্যাঁ, আর কি দেখছো আগে? দেখছো না? CLOর ফুল মিনিং কি বলো তো? আউটকামস, তাই না? আর এই যে OBE এটার ফুল মিনিং কি বলো তো? আউটকাম বেসড এডুকেশন। মানে এখানে হচ্ছে যে এই কোর্সটা পড়ে তোমরা কি কি আউটকাম পাবা সেটার হচ্ছে এই যে এই CLO 4টা CLO এখানে দেয়া আছে, এটার সাথে আমাদের কোর্স প্ল্যানটাকে ম্যাচ করে কোন CLOর সাথে কোন কোর্স টপিকগুলো ম্যাচ করে সেটা এখানে দেয়া আছে। এটা আমি তোমাদের ওই যে পোর্টালের আর হলে অ্যাক্সেস হলে তোমরা পেয়ে যাবে সেখানে। আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো আমি। ওকে, এখানে 14টা উইকের কোর্স প্ল্যান করা আছে। 14টা উইকে প্রথম হয়তো 6টা উইক আমরা মিডে পাবো, তারপরে বাকি 7টা বা 8টা সেটা হচ্ছে আমরা ফাইনালে পাবো। আপাতত আজকের ক্লাসেরটা দেখাই। আজকের ক্লাসেরটা হচ্ছে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আজকে শুরু করব সেটা হচ্ছে এই মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স। হ্যাঁ, এখানে হলো কী কী টপিক আছে দেখো, যে মেন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন্স, তারপর হলো কন্ডাক্টর, ম্যাটেরিয়ালস, লাইন সাপোর্টস, ইনসুলেটর। প্রথম এই যেই টপিকগুলো একটু থিওরিটিক্যাল টপিক, এরপরে আমরা হচ্ছে এখানে বেশ কিছু ম্যাথ আছে পরে, সেটা পরে দেখব। আর হচ্ছে যে একটু আগে যে বলতেছিলাম, এখানকার তোমরা টেক্সট বুক ফলো করবা হচ্ছে এইটা, প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই VK মেহতা, রোহিত মেহতা। বইটা ভালো, বইটা কারেক্ট করে রাখলে পরে কাজে দিবে। আমি তো দেবই, বইয়ের সফট কপি দেবো, তারপর হচ্ছে স্লাইডগুলো তো থাকবেই। আচ্ছা, আর এই ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো সবাই। অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, ক্লাস টেস্টে 10 মার্ক, অ্যাসাইনমেন্টে 10 মার্ক, বাকি 30 মিডে, 40 ফাইনালে। ক্লাস টেস্ট দেখা যাক 4টা নিতে পারি, 4টা বা 3টা নিতে পারি। বেস্ট জয়টা নেব, তার চেয়ে একটা কম বেস্ট কাউন্ট করব। 4টা নিলে 3টা বেস্ট কাউন্ট করব, 3টা নিলে 2টা বেস্ট কাউন্ট করব। আজকে আমরা টপিক হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন, এটা আজকে স্টার্ট করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সমিশন লাইন হচ্ছে 2 ধরনের হয়, বুঝছো? একটা হচ্ছে ওভারহেড লাইন আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন। এই তুমি মোবাইল কী করো, পড়াশোনা করবা না? হ্যাঁ, করো। আচ্ছা, 2 ধরনের ট্রান্সমিশন লাইন হয়, একটা হচ্ছে ওভারহেড লাইন আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন। আমরা যে দেখি আশেপাশের যে ট্রান্সমিশন লাইনগুলো, সেটা হচ্ছে বেসিক্যালি বেশিরভাগই ওভারহেড লাইনস, তাই না? আমাদের আন্ডারগ্রাউন্ড লাইন আমাদের দেশে নাই, কিন্তু আমাদের দেশে আছে কি না, সিলেটে আছে মনে হয়, তাই না? কিছু কিছু আছে। এছাড়া ওই যে বাইরের উন্নত দেশে অনেক জায়গাতেই তোমার হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন আছে। তাদের হচ্ছে যে যেহেতু তাদের অর্থনীতি ভালো, টাকা ভালো সচল, এজন্য আন্ডারগ্রাউন্ড লাইন করে। আন্ডারগ্রাউন্ড লাইন হচ্ছে খরচ বেশি অনেক। হ্যাঁ, ওভারহেড লাইনটায় খরচ কম, এজন্য বেশিরভাগ দেশে ওভারহেড লাইনটাই থাকে। আচ্ছা, দেখো এখানে কিছু প্রথম ইয়াটায় দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, যে একটু বড় করে দিই। আচ্ছা, দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার ক্যান বি ট্রান্সমিটেড অর ডিস্ট্রিবিউটেড either by means of underground cables or overhead lines. Underground cables are rarely used in power transmission due to 2 main reasons. মানে হচ্ছে কি, ওরা বলতেছে কি, 2টা কারণে আমাদের আন্ডারগ্রাউন্ড লাইনটা কম ব্যবহৃত হয়। প্রথম রিজনটা কি, ফার্স্টলি দ্য পাওয়ার ইজ জেনারেলি ট্রান্সমিটেড ওভার লং ডিস্টেন্স টু লোড সেন্টার। মানে আন্ডারগ্রাউন্ড কেবলটা দিয়ে তুমি দূরবর্তীতে জায়গাগুলোতে সাপ্লাই দিতে পারবে না, তার কারণ কি, অনেক মাটি খুঁড়তে হবে, পুরো মাটি নিচ দিয়েই ঘুরে ঘুরে যাইতে হবে। এটা হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়, এটা হলো একটা রিজন। অবভিয়াসলি দ্য ইনস্টলেশন কস্ট ফর আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন উইল বি ভেরি হেভি, সেটা তো বুঝতেই পারছো। আর সেকেন্ডলি দেখো, সেকেন্ড রিজনটা কি আন্ডারগ্রাউন্ড কেবলটা কম ব্যবহার করার, ইলেকট্রিক্যাল পাওয়ার হ্যাজ টু বি ট্রান্সমিটেড অ্যাট হাই ভোল্টেজ ফর ইকোনমিক রিজন। It is very difficult to provide proper insulation to the cable to withstand such higher pressures. তার মানে কি, তোমরা এটা তো জানো যে আমরা যখন জেনারেশনে পাওয়ারটা জেনারেট করা হয়, তারপরে যখন ট্রান্সমিশনে দেওয়া হয়, ভোল্টেজটাকে আপ করা হয় না? এটা তো জানো। যদি ভোল্টেজ আপ না করি, তাহলে হচ্ছে ভোল্টেজটা ডাউন করলে সেই অনুপাতে কারেন্টের মানটা বাড়বে। পাওয়ার যেহেতু কনস্ট্যান্ট, P = VI,
এখন ভিটা যদি আমরা কম রাখি তাহলে আইটা বাড়বে, আই বাড়া মানে আই স্কোয়ার লস, আর লস বাড়া, আর আই স্কোয়ার আর লস মানে হলো হিট লস, তাই না? হিট লস মানে হচ্ছে তোমার হচ্ছে পাওয়ারটা হিটে লস হয়ে যাচ্ছে, এই জন্য ভিটাকে বাড়ায় দেওয়া হয় ট্রান্সমিশনের সময়। ভিটাকে বাড়ায় দিলে সেই অনুপাতে আইটা কমে যাবে, পি তো কনস্ট্যান্ট থাকতেছে, পাওয়ার কনস্ট্যান্ট থাকতেছে, তাহলে আই স্কোয়ার আর বা হিট লসটা কমে যাইতেছে, এটা এখানে বলছে। এই আন্ডারগ্রাউন্ড, এই যে আন্ডারগ্রাউন্ড কেবলগুলোতে আমাদের সেকেন্ড যে প্রবলেমটা বলছে যে ইনসুলেশন প্রোভাইড করাটা একটু কঠিন, তার মানে বুঝতেছো যে সকল চার্জটা গ্রাউন্ডেডই হয়ে যায়। সেই গ্রাউন্ডেড মানে কি, তোমার যদি কোনো হাই ভোল্টেজ সামথিং থাকে সেটা গ্রাউন্ডেড হতে যাবে। এখন গ্রাউন্ডের মধ্যে যদি তুমি ভিতরে কিছু ইনস্টলেশন করো তাহলে ওই উপর থেকে যদি হাই ভোল্টেজ লাইটিংটা গ্রাউন্ডেড হয়ে যাবে না, তাহলে সেটা আবার কেবলে ঢুকে যেতে পারে না, আন্ডারগ্রাউন্ড কেবলে, তার মানে একটা ডেঞ্জারের সম্ভাবনা থাকে না। এই জন্য ইনসুলেশন প্রোভাইড করাটা একটু কঠিন আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য, এই জন্য আন্ডারগ্রাউন্ড কেবলটা কম ব্যবহার করা হয়। আচ্ছা, এই ফার্স্ট পেজে তোমরা হচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট টপিক শিখে রাখবা যে আন্ডারগ্রাউন্ড কেবলটা কেন ব্যবহার করা হয় কম, দুইটা কারণে, যে দুইটা কারণ দেখলা সেই দুইটা কারণ। আচ্ছা, এখন দেখো যে ওভারহেড লাইন নিয়ে কিছু কথা আছে এখানে, যে অ্যান ওভারহেড লাইন is subjected to uncertain weather conditions and either external interference. This calls for the use of proper mechanical factors for safety in order to ensure the continuity of the operation of the line. এটা বুঝতেই পারতেছো যে ওভারহেড লাইনগুলো তো ওপেন এয়ারে থাকে, সেখানে হচ্ছে তোমার ঝড় বৃষ্টি হবে, অনেক কিছু হবে, সেটা প্রপার একটা ইনসুলেশন থাকতে হবে, প্রপার একটা সেফটি থাকতে হবে, সেটা বলে দিয়েছে এখানে। আচ্ছা, ইন জেনারেল দ্য স্ট্রেংথ অফ দ্য লাইন শুড বি such so as to provide against the worst probable weather conditions. In this chapter we shall focus on the attention on the various aspects of mechanical design of overhead line. এই চ্যাপ্টারে তোমরা হচ্ছে যে ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরগুলো কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা শিখবা, কন্ডাক্টরগুলো যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা বৈশিষ্ট্য কী সেটা শিখবা, তারপর হচ্ছে কী ইনসুলেটর ব্যবহার করা হয় সেটা শিখবা, এইগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে মেইনলি শিখবা। আচ্ছা, এখন আসো মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন। একটা ওভারহেড লাইনে কী কী কম্পোনেন্ট থাকে সেটা দেখবা। এটা দেখানোর আগে তোমাদের একটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ভিউ দিতে হবে আমার, না হলে বুঝবা না। এটা হচ্ছে আমাদের ধরো একটা টাওয়ার, এই টাওয়ারের ধরো এটা হচ্ছে আমাদের সাপোর্টিং এটা হচ্ছে ইনসুলেটরটা। এই ইনসুলেটরের মাঝে এখানে আমাদের ওয়্যারগুলো থাকে, ওয়্যার এখানে ওয়্যার হয়ে সেকেন্ড টাওয়ারে যায়। এখন এই ছবিটা আঁকার মানে আমি বুঝাইতেছি, এটা হলো টাওয়ারটা, এই যে দেখো একটা স্ট্যান্ডের মতো দেখতেছো না, এটার নাম হচ্ছে ক্রস আর্ম। ক্রস আর্মের কাজ হচ্ছে এই যে গোল গোল যে জিনিসগুলো দেখতেছো এটা হচ্ছে ইনসুলেটর। হ্যাঁ, পোর্সেলিনের। ইনসুলেটরের পরে যে তোমরা লাইনটা দেখতেছো এইটাই হলো আমাদের সেই লাইন, কন্ডাক্টর লাইনটা। এখানে এই জিনিসগুলো এখানে বলা আছে, দেখো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজের জন্য। হ্যাঁ, এরকম তিনটা থাকে, হ্যাঁ এরকম তিনটা থাকে ওই যে পাশে আরেকটা টাওয়ার দিছি, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যায়, এইভাবে ওয়্যারগুলা ট্রান্সমিশন লাইন গঠন করে। তাহলে দেখো যে মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন আমরা কী কী দেখতেছি। অ্যান ওভারহেড লাইন মে বি ইউজ টু ট্রান্সমিট ডিস্ট্রিবিউট ইলেকট্রিক পাওয়ার। দ্য সাকসেসফুল অপারেশন অফ অ্যান ওভারহেড লাইন ডিপেন্ডস টু এ গ্রেট এক্সটেন্ট আপন মেকানিক্যাল ডিজাইন অফ দ্য লাইন। এগুলো হাবিজের কথাবার্তা। আমরা মেইন আসি, কী কী কম্পোনেন্ট থাকে একটা ওভারহেড লাইনে। কন্ডাক্টর হচ্ছে এই যে লাইনগুলোই হচ্ছে আমাদের কন্ডাক্টর, বুঝছো, হুইচ ক্যারি ইলেকট্রিক পাওয়ার ফ্রম দ্য সেন্ডিং এন্ড স্টেশন টু দ্য রিসিভিং এন্ড। মানে জেনারেশন যেখানে হয় সেখান থেকে আমাদের লোডের সাইডে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার জন্য। সাপোর্টটা কি, এই যে একটা টাওয়ার রাখছি আমি, এটা হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ইনসুলেটর, ওই যে বোর্ডের মধ্যে যে গোল গোল জিনিসগুলো সেটা হচ্ছে ইনসুলেটর।
ক্রস আর্ম কি? ক্রস আর্ম হচ্ছে এই যে একটা স্ট্যান্ড দেখতেছো যেখান থেকে ইনসুলেটরগুলো ঝুলে আছে, সেটা হচ্ছে ক্রস আর্ম। আর মিসেলেনিয়াস আইটেম, মিসেলেনিয়াস সব কথাটার অর্থ হচ্ছে বিবিধ, অন্যান্য আইটেম যেগুলো, সেটা হচ্ছে দেখো এই যে ফেস প্লেট, ডেঞ্জার প্লেট, লাইটনিং অ্যারেস্টর, অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যার্স, এগুলো নিয়ে আমাদের কাজ নেই। আমাদের হচ্ছে এই যে কন্ডাক্টর, তারপর ইনসুলেটর, ক্রস আর্ম, এইগুলো এখানে বেশি পড়বো আর কি। তারপরে দেখো যে কন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলা মধ্যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকতে হবে, যার জন্য আমরা সেই কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা ব্যবহার করতে পারবো। এখানে ডিরেক্ট আমরা চলে আসি কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। ফার্স্টে হচ্ছে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সেটা তো থাকতেই হবে যেহেতু সেই ইলেকট্রিসিটি ফ্লো করতেছে। তারপর হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ ইন অর্ডার টু উইথস্ট্যান্ড মেকানিক্যাল স্ট্রেসেস। একটা আমাদের জিনিসটা কীরকম, একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যখন তার আমরা পৌঁছে এখান থেকে এখানে, তাহলে একটা টান টান হয়ে থাকার একটা ব্যাপার থাকে না, সেই স্ট্রেসটা যেন সে সহ্য করে থাকতে পারে, সেটাই হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ। হ্যাঁ, তারপরে দেখো যে 3 নাম্বারে আসা হচ্ছে আমাদের লো কস্ট। সেটা তো ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকতেই হবে, যে কন্ডাক্টরটা আমাদের মানে কন্ডাক্টেন্স গুণাবলীও আছে এবং দাম কম, সেটা আমরা ব্যবহার করব, সেটা বুঝুই। আর লো স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি বলতো, যেটা হচ্ছে আমাদের ওজন বেশি যার বা ভর বেশি, তার স্পেসিফিক গ্র্যাভিটিটাও বেশি। কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আমাদের হালকা রাখতে হবে, যার স্পেসিফিক গ্র্যাভিটি কম, মানে তার ভর কম, ম্যাস কম, ওজন কম, তার মানে কি যে হচ্ছে বেশি ওজনের আমরা কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করবো না, সেটা এখানে বলছে। এরপরে আসো, এরপরের টপিক হচ্ছে আমাদের কমনলি ইউজ কন্ডাক্টর ম্যাটেরিয়ালস। দেখো হ্যাঁ হ্যাঁ, অ্যালুমিনিয়াম বেশি ব্যবহার করা হয় এখন, এটা এখনই পড়াইতাম তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে এখন যে দ্য মোস্ট কমনলি ইউজড কন্ডাক্টর ম্যাটেরিয়ালস ফর ওভারহেড লাইন্স আর কপার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল কোড অ্যালুমিনিয়াম, গ্যালভানাইজ স্টিল আর ক্যাডমিয়াম কপার। এটা প্রত্যেকটার এখন আলাদা আলাদাভাবে দেখি কার কী বৈশিষ্ট্য আছে। আমরা ডিরেক্ট কপারটায় চলে আসি। কপার তোমরা জানো, কপার হচ্ছে সবচেয়ে আদিকাল থেকে ব্যবহৃত একটা কন্ডাক্টর ম্যাটেরিয়াল। সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে ট্রান্সমিশন লাইনগুলা কপারের মাধ্যমে করা হতো। কারণ কি, কপার হচ্ছে সুপার কন্ডাক্টিভ, কপারের কন্ডাক্টিভিটি অনেক বেশি, এই জন্য কপার ব্যবহার করা হতো। এবং একই সাথে কপারের কিছু মানে সমস্যাও আছে, সেটাও আমরা এখানে দেখব এবং সুবিধাগুলোও দেখব। এগুলো কিন্তু মানে বিভিন্ন অবজেক্টিভে আসে, এগুলো একটু দেখবা। এটা দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা, কপার ইজ অ্যান আইডিয়াল ম্যাটেরিয়াল ফর ওভারহেড লাইন্স ওয়িং টু ইটস হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড গ্রেটার টেনসাইল স্ট্রেংথ। মানে একটা কন্ডাক্টর হওয়ার জন্য যে শর্তগুলো পড়ছো একটু বললাম একটু আগে, তার মধ্যে এর কাছে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও আছে, আবার গ্রেটার টেনসাইল স্ট্রেংথও আছে। মানে আচ্ছা, এরপর দেখো ইট ইজ অলওয়েজ ইউজড ইন হার্ড ড্রন ফ্রম অ্যাজ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। স্ট্যান্ডার্ড কন্ডাক্টর জিনিসটা কি, সেটা হচ্ছে তোমরা জানো যে একটা কন্ডাক্টরের মাঝে যেটা থাকে তার চারপাশে পেঁচায় পেঁচায় কন্ডাক্টরের ফরমেশন থাকে। তোমরা তার যদি দেখো ওপরে তার দেখবা যে সলিড না, কিন্তু পেঁচানো পেঁচানো পেঁচানো, এই ব্যাপারটাই হলো স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। তারপরে দেখো যে although hard drawing decreases the electrical conductivity slightly, yet it increases the tensile strength considerably. এটার কিছু নাই আমাদের কাজ। এখানে আসো যে কপার হ্যাজ হাই কারেন্ট ডেন্সিটি, সেটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য। হাই কারেন্ট ডেন্সিটির জন্যই আমরা এটা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করি। দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ কপার পার ইউনিট ক্রস সেকশন এরিয়া ইজ কোয়াইট লার্জ। মানে হাই কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে এর পার যে ক্রস সেকশন এরিয়া, তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট ইলেকট্রন ফ্লো হচ্ছে, মানে কারেন্টটা ফ্লো হচ্ছে। দিস লিডস টু টু অ্যাডভান্টেজ। ফার্স্টলি, smaller cross-sectional area of conductor is required, and secondly, the area offered by the conductor to wind loads is reduced. এটা আমি একটু বুঝাই তোমাদেরকে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ওরা কি বলছে যে স্মলার ক্রস সেকশনাল, এক্স মানে হচ্ছে ক্রস। হ্যাঁ, এখানে যে এক্স দেখতেছো এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে বুঝতে পারছো তো না, প্রচ্ছদছেদের যে ক্ষেত্রফলটা সেটা। Firstly, the smaller cross-sectional area of conductor is required,
অ্যান্ড সেকেন্ডলি এরিয়া অফার্ড বাই দ্য কন্ডাক্টর টু উইন্ড লোডস ইজ রিডিউসড। মানে তোমার কারেন্ট ডেন্সিটিটা কপারের বেশি হওয়ার কারণে এইটা ধরো হচ্ছে আমাদের একটা কপার ওয়্যারের কারেন্ট ডেন্সিটিটা বেশি হওয়ার কারণে আমাদের এই প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলটা যা ক্রস সেকশনাল এরিয়া সেটা আমরা কম দিলেও পারি। ব্যাপারটা বুঝতে পারছো তো? কারণ হচ্ছে আমাদের এখানে রোধ কম বা রেজিস্ট্যান্স কম কপারের মধ্যে, এজন্য বড় এরিয়া দিলে আমাদের এই যে এখানে আমাদের এটা রেজিস্ট্যান্স কম, তাই না? বড় জিনিস মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো হওয়ার সময় বাধা কম পাবে ওর পরমাণুর, কিন্তু কপারের নিজেরই হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি বেশি, তার মানে নিজের ভিতরেই রোধটা কম। এই জন্য আমরা এই ছোটো প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলও ইউজ করতে আমরা পারি। আর সেকেন্ড অ্যাডভান্টেজটা ওরা বলছে যে একটা বড় জিনিসকে যখন বাতাসের ফ্লো আসে সেটা কিন্তু কাঁপাকাঁপি শুরু করে দেয়, তাই না? বড় জিনিসকে যখন বাতাসে একটা ফ্লো আসে সে নড়াচড়া করে, কিন্তু একটা ছোট জিনিসকে যখন বাতাসের ফ্লো আসে সে বাতাসের রিয়াকশনটা তেমনভাবে অনুভব করে না, তাই না? এইটা হচ্ছে ওই যে এটা বলছে এরা যে সেকেন্ডলি দ্য এরিয়া অফার্ড বাই দ্য কন্ডাক্টর উইন্ড লোড ইজ রিডিউসড। মানে ছোট প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল হওয়ার কারণে বাতাসের বাধাটা এই কপারের কন্ডাক্টরটা কম ফেস করে, এটাই বলছে ওরা। আচ্ছা, আচ্ছা, ওকে। তারপরে দেখো এখানে কি বলছেন, মোরওভার দিস মেটাল ইজ কোয়াইট হোমোজেনিয়াস, ডিউরেবল অ্যান্ড হাই স্ক্র্যাপ ভ্যালু। তার মানে কি এই কপারটা যখন তোমাদের লাইফ টাইম শেষ হয়ে যায়, যখন হচ্ছে ট্রান্সমিশন লাইন হিসেবে যে কপার কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে সেটা যখন লাইফ টাইম শেষ হয়ে যায় তখন সেটা দিয়ে তোমরা অন্য কাজও করতে পারবা। যেহেতু এটার লঞ্জিভিটিটা অনেক বেশি, স্ক্র্যাপ ভ্যালু মানে বেশি এই জন্য এটা দিয়ে তোমরা অন্য কাজও করতে পারবা, কন্ডাক্টর হিসেবে অন্য যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেখানে ইউজ করতে পারবা তোমার এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাহাজ ভাঙা শিল্প তো তোমার $1 মিলিয়ন বিজনেস। জাহাজের থেকে তো মরা হাতি আর কি, জাহাজ নষ্ট হওয়ার পরেও ওর থেকে তো অনেক $1 মিলিয়ন বিজনেস করা যায়। হ্যাঁ, তার নিয়ে আসে। আচ্ছা, দেখো এরপরে কি বলছে, দেয়ার ইজ হার্ডলি এনি ডাউট দ্যাট কপার ইজ অ্যান আইডিয়াল ম্যাটেরিয়াল ফর ট্রান্সমিশন। এবার এরা ড্রব্যাকে আসছে যে এত আমরা প্রশংসা করলাম, কন্ডাক্টিভিটি বেশি, ক্রস সেকশনাল এরিয়া কম লাগে, চার্জ ডেন্সিটি বেশি, বাতাসের বাধা কম ফেস করে, তারপরও এরা বলতেছে যে আমাদের এখন সন্দেহ আছে যে এখন ভবিষ্যতে কপারের ট্রান্সমিশন লাইনের ওয়্যার ব্যবহার করব কি না আমরা কন্ডাক্টর হিসেবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, এর দাম বেশি, কস্ট বেশি, আমাদের সব কিছুই ইকোনমি বেসড, এই জন্য আমাদের এখন কপারটা কম ইউজ করা হয়, রেয়ারলি ইউজ করা হয়, সেটা বলছে। আর তুমি যেটা বললো সাব্বির, তার পরিবর্তে এখন অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর বেশি ইউজ করা হয়। তার প্রধান কারণই হচ্ছে অ্যালুমিনিয়ামটা সস্তা, হ্যাঁ, কপারের থেকে সস্তা অ্যালুমিনিয়াম। এটাই এখানে বলছে, দেখো যে অ্যালুমিনিয়াম ইজ চিপ, তারপর বলছে অ্যান্ড লাইট অ্যাজ কম্পেয়ার টু কপার, বাট ইট হ্যাজ স্মলার কন্ডাক্টিভিটি অ্যান্ড টেনজাইল স্ট্রেংথ। এখন সব যে সুবিধা তা তো না, এখানে অসুবিধাও আছে। অ্যালুমিনিয়াম চিপ, সস্তা এবং হালকা, কিন্তু কি আছে এর সাথে অসুবিধাটা, কন্ডাক্টিভিটিটা কম থাকবে, তারপর টেনজাইল স্ট্রেংথটা কম থাকবে। মানে হচ্ছে যে আমরা কপার দিয়ে যে মেকানিক্যাল স্ট্রেংথটা পাইতাম, ডিউরেবিলিটিটা পাইতাম, সেটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে পাবো না। তারপরে কি বলছে যে কন্ডাক্টিভিটিটাও কম। এই যে দেখো এখানে এটা একটা কিছু দিছে, সেটা দেখো 1 নম্বরে, হ্যাঁ, কপারের থেকে 60% কন্ডাক্টিভিটি হচ্ছে কম তোমার অ্যালুমিনিয়ামের। তার মানে হচ্ছে একই ওয়্যার দিয়ে 40% বেশি আমরা কপারের মাধ্যমে ইলেকট্রিক্যাল যেটা তোমার ট্রান্সমিশন সেটা বেশি পাবো, 40% বেশি। তারপর বলছে যে দ্য স্মলার কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম মিনস দ্যাট ফর এনি পার্টিকুলার ট্রান্সমিশন এফিসিয়েন্সি দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর মাস্ট বি লার্জার ইন অ্যালুমিনিয়াম দ্যান ইন কপার। তার মানে কি, এই যে একটু আগে যেটা দেখাইলাম তোমাদেরকে, যে এটা হচ্ছে ধরো এখন কপারের যেহেতু তোমার এখানে কন্ডাক্টিভিটি বেশি,
এখানে তোমার ইলেকট্রনটা সহজেই ফ্লো করতে পারবে। কিন্তু অ্যালুমিনিয়ামের ওরা বলতে দিতেছে যে 60% কম কপারের থেকে কন্ডাক্টিভিটিটা, এই জন্য ওদের ক্রস সেকশনাল এরিয়াটা বড় রাখতে হবে, কারণ হচ্ছে ইলেকট্রনটা যেতে যেন বাধা না পায়। এটার কারণে হচ্ছে এখন সাইজটা বড় হয়ে গেল না ওয়্যারের, এটাও কিন্তু অসুবিধা। হ্যাঁ, একটু মোটা হবেই, অবশ্যই হইতেই হবে, না হলে তোমার প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে পরে কি বলছে যে ফর দ্য সেম রেজিস্ট্যান্স দ্য ডায়ামিটার অফ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ইজ অ্যাবাউট 1.26 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ কপার কন্ডাক্টর। হ্যাঁ, যেহেতু ক্রস সেকশন এরিয়া তোমার বেশি দিতে হবে, ব্যাসার্ধটাও বেশি রাখতে হবে অ্যালুমিনিয়াম ওয়্যারে, বেশি রাখতে হবে। তারপর দেখো যে দ্য ইনক্রিজড ক্রস সেকশনাল এরিয়া অফ অ্যালুমিনিয়াম এক্সপোজেস এ গ্রেটার সারফেস টু উইন্ড প্রেশার, মাত্র যেটা বললাম, বড় জিনিস বাতাস ফেস করে বেশি, এই জন্য সে এখানে উইন্ড প্রেশারটা বেশি ফেস করবে কপার কন্ডাক্টরের চেয়ে। দেয়ার ফর দ্য সাপোর্টিং টাওয়ার্স মাস্ট বি ডিজাইন ফর গ্রেটার ট্রান্সভার্স স্ট্রেংথ, মানে ওকে যে সাপোর্ট করার জন্য যে টাওয়ারগুলো আছে তাকেও একটু শক্তিশালী হতে হবে, যেহেতু বড় সাইজ। এখানে আবার কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার আছে, কপারের থেকে আবার অ্যালুমিনিয়াম হালকা, হ্যাঁ হালকা, আবার হচ্ছে একই সাথে সে সাইজে বড়, দুইটা আবার হ্যাঁ বাতাস আছে, সেই জন্য এটা বলছে। This often requires the use of higher towers with consequence of greater sag. স্যাগ কি সেটা পরে দেখাবো আমি। স্যাগ কথাটা আপাতত মনে করো যে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যাওয়ার সময় তারটা একটু পুরো টান টান হয়ে আমরা রাখতে পারি না, একটু ঝোলানো থাকে, সেটা হচ্ছে স্যাগ। তারপরে দেখো যে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে 2.71 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ লোয়ার দ্যান কপার। এটা বুঝতে পারছো? স্পেসিফিক গ্র্যাভিটিটা কম হওয়ার মানে কি, সে হালকা, তাই না? একটু আগে যেটা বললাম যে স্পেসিফিক গ্র্যাভিটি মানে তার ভরটা। পার সেন্টিমিটার কিউবে কপারের ভর হচ্ছে 8.9 গ্রাম আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 2.71 গ্রাম, মানে অ্যালুমিনিয়ামটা হালকা। দেয়ার ফর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর হ্যাজ অলমোস্ট 1/2 দ্য ওয়েট অফ ইকুইভ্যালেন্ট কপার কন্ডাক্টর, মানে ভরটা কম, সেটা এরা বলছে। For this reason, the supporting structures of aluminum need not be made so strong as that of copper conductor. মানে অ্যালুমিনিয়ামটা যেহেতু হালকা, ওই যে একটা কন্ট্রাডিক্টরি কথা আছে, বাতাসের বাধার জন্য একের সাপোর্টিংটা শক্ত হইতে হয়, আবার একই সাথে এরা বলছে যে যেহেতু এটা হালকা, কপারের মতো অত শক্তিশালী সাপোর্ট না দিলেও হয়, বুঝতে পারছো? তারপরে দেখো যে কি বলছে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বিং লাইট ইজ লায়াবল টু গ্রেটার সুইংস, হেন্স লার্জার ক্রস আর্মস আর রিকোয়ার্ড। আচ্ছা, ক্রস আর্মটা তোমরা তো বুঝছো, এই যে উপরে যেটা দুই হাত থাকে, দুই দিকে দুই হাত থেকে ইনসুলেটরগুলো ঝুলানো থাকে, সেটা যেহেতু হালকা, সে হালকা হলে মানে একটা দোল খাওয়ার প্রবণতাটা এর বাড়ে, এই জন্য বড় ক্রস সেকশন আর্ম থাকতে হয় আর কি, এটা এরা বলছে। ডিউ টু আ লোয়ার টেনজাইল স্ট্রেংথ অ্যান্ড হায়ার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ অ্যালুমিনিয়াম, দ্য স্যাগ ইজ গ্রেটার ইন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। মানে হচ্ছে যে টেনজাইল স্ট্রেংথটা, আরেকবার ছবি দিয়ে আমি একটু বুঝাই। এটা ধরো একটা টাওয়ার, এটা আরেকটা টাওয়ার, আমাদের তারটা এখানে ঝুলাই রাখছি আমরা, এটা অ্যালুমিনিয়াম তার মনে করো। আমরা প্রথমেই বলে নিছি যে কপারের চেয়ে অ্যালুমিনিয়ামের টেনজাইল স্ট্রেংথটা কম, তাই না? কম, তার মানে কি, তারটা যদি টান টান করে আমরা দেই, তারটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে না, ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে, এই জন্য তারটাকে আমরা টান টান করে দিতে পারি না, একটু মানে এত ঝুলানো না, একটু ঝুলাই দিতে হয় আর কি, একটু এরকম করে ঝুলাই দিতে হয়। আর এই ঝুলানোটাই হলো স্যাগ। তার মানে কি, যে কপার টাওয়ারের চেয়ে অ্যালুমিনিয়াম টাওয়ারে কি এই স্যাগ বা ঝুলানোটা একটু বেশি থাকবে না, এটাই এখানে বলছে। দেখো যে দ্য স্যাগ ইজ গ্রেটার ইন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, কপারের কন্ডাক্টরের চেয়ে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরে স্যাগটা একটু বেশি থাকে। আচ্ছা, এরপর দেখো যে কি বলছে, কনসিডারিং দ্য কম্বাইন্ড প্রপার্টিজ অফ কস্ট, কন্ডাক্টিভিটি, টেনজাইল স্ট্রেংথ, ওয়েট এটসেট্রা, অ্যালুমিনিয়াম হ্যাজ অ্যান এজ ওভার কপার। কপারের থেকে অ্যালুমিনিয়ামটা সুবিধা বেশি, এরা বলতেছে। Therefore, it is being widely used as a conductor material
it is particularly profitable to use aluminum for heavy current transmission where the conductor size is large and its cost forms a major proportion of total cost of the complete installation. এখানে একটু খরচের হিসাব নিকাশ বলছে যে কপারের কস্টের চেয়ে এখানকার কস্টটা একটু বেশি পড়বে ইনস্টলমেন্টের জন্য, এটা এখানে বলে দিছে। আর এতক্ষণ যে আমরা বললাম যে টেনজাইল স্ট্রেংথটা কম থাকে অ্যালুমিনিয়ামের, এজন্য এরপরে যেটা স্টিল কোড অ্যালুমিনিয়াম, এটার মাধ্যমে তার টেনজাইল স্ট্রেংথটা বৃদ্ধি করা যায়। এইখানে দেখো যে আমাদের মাঝে এই জায়গাটায় এইটা হচ্ছে সেই স্টিলটা, আর স্টিলের চতুর্দিকে দেখো 6টা আবার অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর দেয়া আছে। মাঝখানের যে স্টিল কন্ডাক্টরটা সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ দিবে লাইনটাকে, আর এই অ্যালুমিনিয়াম যে কন্ডাক্টরগুলা সেটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি ফ্লো করাবে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে ওই টেনজাইল স্ট্রেংথটা বৃদ্ধি করা, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যদি অ্যালুমিনিয়াম যদি একা থাকতো সেক্ষেত্রে সেটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকতো। হ্যাঁ, একটা তার থাকে, হ্যাঁ পেঁচানো থাকে, তাহলে ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা কম থাকে। সেটাই হচ্ছে এই স্টিল কোড অ্যালুমিনিয়াম। আচ্ছা, এরপর দেখো যে ডিউ টু এটাই বলছে যে ডিউ টু লো টেনজাইল স্ট্রেংথ অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস প্রডিউস গ্রেটার স্যাগ, দিস প্রহিবিটস দেয়ার ইউজ ফর লার্জার স্প্যান্স অ্যান্ড মেক্স দেম আনসুইটেবল ফর লং ডিস্টেন্স ট্রান্সমিশন লাইন্স। যেটা ওরা বলতেছে যে যদি অ্যালুমিনিয়াম একা আমরা ট্রান্সমিশন লাইনে ব্যবহার করি সেটার তো টান টান করে আমরা ঝুলাতে পারবো না, অনেক স্যাগ দিয়ে রাখতে হবে, সেটা আবার ঝামেলা আছে। লং ট্রান্সমিশন লাইনে এত স্যাগ দিয়ে ঝুলায় রাখলে এটা খারাপ আর কি, ইকোনমির জন্য খারাপ। বেশি ঝুলাইতে গেলে তার বেশি লাগবে, একটা টান টান যতটুকু তারে খরচ হবে একটা ঝুলানো তার থেকে বেশি দূরত্ব যেহেতু বেশি খরচ পড়বে, এটা এখানে বলছে। এই জন্য আমাদের টেনজাইল স্ট্রেংথটা বাড়াতে হবে, তার মানে একটু টান টান করে দিতে হবে, তার এজন্যই ভিতরে এই স্টিলটা দেওয়া হয়েছে। ইন অর্ডার টু ইনক্রিজ দ্য টেনজাইল স্ট্রেংথ দ্য অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ইজ রিইনফোর্সড উইথ এ কোর অফ গ্যালভানাইজড স্টিল ওয়্যার্স। এই যে এই ওয়্যারটা এটা হচ্ছে গ্যালভানাইজড স্টিল ওয়্যার। আচ্ছা, তারপর বলছে দ্য কম্পোজিট কন্ডাক্টর দাস অবটেইন ইজ নোন অ্যাজ স্টিল কোড অ্যালুমিনিয়াম, মানে এই পুরো সিস্টেমটাকে বলা হয় স্টিল কোড অ্যালুমিনিয়াম। কোডটা থাকে স্টিলের আর পরিধির দিকে ওয়্যারগুলো থাকে অ্যালুমিনিয়ামের, এটা এখানে বলছে। আর এই যে স্টিল কোড অ্যালুমিনিয়াম এর আরেকটা নাম আছে এসিএসআর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স। এই এসিএসআর কথাটা একটু মাথায় রাখতে হবে, এগুলো মাঝে মাঝে বিভিন্ন এক্সামে দেয়। এসিএসআর এর ফুল মিনিং কি? আচ্ছা, স্টিল কোড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কনসিস্ট অফ সেন্ট্রাল কোর অফ গ্যালভানাইজড স্টিল ওয়্যার, যেটা বলছি, সারাউন্ডেড বাই নাম্বার অফ অ্যালুমিনিয়াম স্ট্যান্ডস, ইউজুয়ালি ডায়ামিটার অফ বোথ স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়্যার ইজ দ্য সেম। তার মানে কি বলছে এরা, এখানকার যে ডায়ামিটারটা এই তোমাদের স্টিলের এর আর অ্যালুমিনিয়ামের ডায়ামিটারটা সেম রাখতে বলছে, বা সেম ব্যাসার্ধের রাখতে বলছে। দ্য ক্রস সেকশনাল অফ টু মেটালস জেনারেলি ইন দ্য রেশিও অফ 1:6, মানে একটা তুমি এখানে স্টিল ওয়্যার ব্যবহার করছো, জেনারেলি 6টা অ্যালুমিনিয়াম ওয়্যার চতুর্দিকে ব্যবহার করবা, অথবা 1:4ও রাখতে পারবা টু গেট মোর টেনজাইল স্ট্রেংথ, এটা এখানে বলছে। ফিগার 8.1 এটা দেখানো হয়েছে, এটা বলছে। আচ্ছা, দ্য রেজাল্ট অফ দিস কম্পোজিট কন্ডাক্টর ইজ দ্যাট স্টিল কোর টেক্স দ্য গ্রেটার পার্সেন্টেজ অফ মেকানিক্যাল স্ট্রেংথ, যেটা মাত্র বললাম। স্টিল যেটা মাঝখানের কোর থাকে সেটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে, আর অ্যালুমিনিয়াম কোর চতুর্দিকে যে অ্যালুমিনিয়াম থাকে সেটা হচ্ছে ক্যারি দ্য বাল্ক অফ কারেন্ট, মানে ইলেকট্রিসিটি ফ্লো করতে সহায়তা করে। দ্য স্টিল কোড অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস হ্যাভ ফলোয়িং অ্যাডভান্টেজেস। কী কী অ্যাডভান্টেজ? সেটা একটা তো টেনজাইল স্ট্রেংথ বৃদ্ধি করবে, দ্য স্টিল ইনক্রিজেস টেনজাইল স্ট্রেংথ, বাট অ্যাট দ্য সেম টাইম কিপস দ্য কম্পোজিট কন্ডাক্টর লাইট। স্টিলটার নিচে তো ভারী, সে হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামটা তো হালকা, তার মানে একটা ব্যালেন্স একটা সিস্টেম বজায় রাখবে, সেটা বলছে। Therefore, steel core aluminum conductors will produce small sag and hence longer spans can be used. লঙ্গার স্প্যানের জন্য আমাদের স্যাগটাকে ছোট রাখতে হয়, বেশি ঝুলায় রাখা যাবে না।
এই জন্যই আমরা টেনজাইল স্ট্রেংথটা দরকার। টেনজাইল স্ট্রেংথ রাখা মানে টান টান করে রাখার প্রবণতা, তার মানে স্যাগটা কম করার প্রবণতা, সেটা এখানে বলছে। আচ্ছা, 2 নম্বরে দেখো কি বলছে, ডিউ টু স্মলার স্যাগ উইথ স্টিল কোর্ড অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস টাওয়ার্স অফ স্মলার হাইটস ক্যান বি ইউজড। মানে স্যাগ যেহেতু ছোট আছে, স্মল টাওয়ার দিলেও সমস্যা নাই, তাই না? এটা বুঝতে পারছো তোমরা? টাওয়ার যদি স্যাগ যদি বড় হয়, মানে স্যাগটা যদি এরকম ঝুলন্ত থাকে, তাহলে উচ্চতাটা বেশি লাগবে। আর তোমার যদি টান টান করে রাখতে চাই আমরা, তাহলে কম উচ্চতার টাওয়ার দিলেও হবে। এটাও কিন্তু একটা সুবিধা, এটা মাথায় এগুলো একটু মনে রাখবা, এগুলো কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ওকে। এবার দেখো যে গ্যালভানাইজ স্টিলটা কি, স্টিল হ্যাজ ভেরি, ওই যে কোর, যেটা কোর গ্যালভানাইজ স্টিলটা সেটা নিয়ে একটু কথা বলছে এখানে। স্টিল হ্যাজ very high tensile strength, therefore galvanized steel conductors can be used for extremely long spans। সেটা এক কথা বারবার বলতেছে, স্যাগটা কমায় নিয়ে আসার জন্য, স্প্যানটাকে বড় করার জন্য, ট্রান্সমিশন লাইন যেন দূরবর্তী এলাকায় পৌঁছে দেওয়া যায়, সেই জন্য এটা গ্যালভানাইজড স্টিলের কোর ব্যবহার করা হয়, সেটা এরা বলতেছে আর কি। আচ্ছা, তারপরে দেখো যে ডিউ টু পুয়ার কন্ডাক্টিভিটি অ্যান্ড হাই রেজিস্ট্যান্স অফ স্টিল, such conductors are not suitable for transmitting high power for a long distance। এটা একটু, এই কথাটা একটু দেখো যে স্টিলের নিজের কন্ডাক্টিভিটিটা কম এবং রেজিস্ট্যান্সটাও বেশি, এই জন্য এই মানে দূরবর্তী এলাকায় যদি বিদ্যুৎ সাপ্লাই দিতে হয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, গ্যালভানাইজ স্টিল একা আমরা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারবো না। সেটা চাইলে উপরে কপারের অ্যালুমিনিয়াম চতুর্দিকে দিয়ে আমরা যে উপরের এই যে ACSR যেটা দেখছি উপরে, সেই হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এই হিসেবে যে ভিতরে গ্যালভানাইজ স্টিলের কোর দিয়ে চতুর্দিকে অ্যালুমিনিয়াম দিয়ে এটা ব্যবহার করতে পারবো, কিন্তু একা জাস্ট কোর হিসেবে আমরা স্টিলের কোনো ট্রান্সমিশন লাইনটা আমরা দূরবর্তী ডেস্টিনেশনে পাওয়ার ট্রান্সমিশনের জন্য ব্যবহার করতে পারবো না, যেহেতু রেজিস্ট্যান্সটা বেশি। আচ্ছা, এখন দেখো যে কপারের একটা, আবার অ্যালয় তো বুঝো, অ্যালয় নাকি অলয় বলে, কথাটাকে অ্যালয় বলে মনে হয়, অ্যালয়, হ্যাঁ না? কপারের একটা আরেকটা ধাতুর সংমিশ্রণে একটা ক্যাডমিয়াম, যেটা নতুন একটা ধাতু একটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে 1 থেকে 2% ক্যাডমিয়াম থাকবে আর বাকি কপার থাকবে, যেটা হচ্ছে কপারের টেনজাইল স্ট্রেংথটা 50% মতো বৃদ্ধি করে। মানে হচ্ছে কপার একা যে টেনজাইল স্ট্রেংথ, এর সাথে যদি আমরা কপারের ধাতুর মধ্যে 1-2% ক্যাডমিয়ামও মিশাই দেই, তাহলে আমাদের টেনজাইল স্ট্রেংথটা 50% পর্যন্ত বৃদ্ধি পাবে। এই জন্য ক্যাডমিয়াম কপারকেও মাঝে মাঝে ইউজ করা হয় ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর হিসেবে, এটা এখানে বলছে, এটা একটু দেখবা। তার মানে এই যে কয়েকটা দেখলা, সবগুলারই কিছু না কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, তোমরা এই সবগুলো দেখবা। এরপরে দেখো যে আমরা লাইন সাপোর্টে আসি। লাইন সাপোর্ট হিসেবে আমরা যে বোর্ডে যেটা দেখছি, সেটা হচ্ছে একটা টাওয়ার, সেটা হলো স্টিল টাওয়ার। এখানে আরও বেশ কিছু ধরনের টাওয়ার আছে, যেটা দেখো যে ফার্স্টে আগের মতোই কন্ডাক্টরের বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তার মতোই টাওয়ারের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, বা সাপোর্ট, যেটা সাপোর্টের বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ বেশি হইতেই হবে, তারপর হচ্ছে লাইট ওয়েট হইতে হবে, তারপর হচ্ছে চিপ ইন কস্ট হইতে হবে, লঙ্গার লাইফ হইতে হবে, এটা বলার কিছু নাই এখানে। এখন আমি সাপোর্ট হিসেবে, লাইন সাপোর্ট হিসেবে কী কী ব্যবহার করা হয় সেটা একটু দেখো। ফার্স্টে হচ্ছে উডেন পোল। উডেন পোল হচ্ছে গ্রামে গঞ্জে ব্যবহার করা হয় বেশি, না এখন আর ব্যবহার নেই বলে, এই বইগুলো তো অনেক আগের, হ্যাঁ, বইগুলোর আপডেটেড ভার্সন খুব একটা এগুলো চেঞ্জ হয় না, এই জন্য এই পড়াগুলো হচ্ছে কনভেনশনাল পড়া, এটা 10-20 বছর আগে যা পড়া এটাও পড়া। এখান থেকে বেসিকটা নিবা তোমরা, বেসিক নিয়ে যখন হায়ার এডুকেশনে যাবা তখন আরও মানে আপডেটেড নলেজ রাখবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এইটার উডেন যেটা পোল, সেটা তো তুমি বুঝতে পারছো যে কাঠ তো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, তাই না? এটা একটা ওটা সুবিধা হিসেবে বলবে
যে উডেন পোলের প্রধান সুবিধাই হচ্ছে এটা সেফটি মেনটেন করা যায়। স্টিলের যেমন স্টিল টাওয়ারে যেমন একটু সেফটির প্রবলেম, সেফটির জন্য আলাদা মেনটেন্যান্স করতে হয়, উডেন পোলে সেফটি মেনটেন্যান্সটা একটু কম লাগে আমাদের। তারপর হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে কাঠ পচে যায় গোড়া দেখে, তাই না? পানি টানি এসে লাগলে কাঠ পচে যায়। হুম, আচ্ছা আচ্ছা, মানে পচন ধরেনি এখনো? আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা। দেখো এখন কি বলছে এরা, দিজ আর মেড অফ সিজন উড, শাল অথবা চির, এগুলো গাছের কাঠ থেকে গুড়ি থেকে তৈরি করবে। তারপর বলছে আর সুইটেবল ফর লাইন্স মডারেট কট সেকশন এরিয়া অ্যান্ড রিলেটিভলি শর্টার স্প্যান্স, 50 মিটার পর্যন্ত স্প্যানের জন্য এটা ব্যবহার করা হয়। সাচ সাপোর্টস আর চিপ, ইজিলি অ্যাভেলেবল, প্রোভাইড ইনসুলেটিং প্রপার্টিস, ওয়াইডলি ইউজড ফর ডিস্ট্রিবিউশন পারপাস ইন রুরাল এরিয়াস অ্যাজ অ্যান ইকোনমিক প্রপোজিশন। তারপর হচ্ছে কী বলছে, দ্য উডেন পোলস জেনারেলি টেন্ড টু রট বিলো দ্য গ্রাউন্ড লেভেল, যেটা বললাম গোড়ার দিকে পচে যাওয়ার এদের প্রবণতা একটা থাকে। ফাউন্ডেশন ফেইলার হওয়ার, পচে গেলে ভিত্তিটাই নড়ে যাবে, এটা এরা বলছে। এর জন্য প্রিভেন্ট করার জন্য এরা কী বলে, কেরোসিন অয়েল দিয়ে রাখতে পারে, এটা এখানে বলছে এরা। তারপর হচ্ছে এই যে ফিগারে তোমাদের উডেন পোলটা একটু দেখাই দিছে, উডেন পোলটা দেখতে অনেকটা এরকম হয়। এই যে এটা হচ্ছে তোমাদের যে সাপোর্ট, ইনসুলেটরগুলোর যে সাপোর্ট দেওয়ার জন্য যেটা বললাম ক্রস আর্মস সেটা থাকে, আর ক্রস আর্মের সাথে থাকে ইনসুলেটর, এবং এই ইনসুলেটর থেকেই আমরা কন্ডাক্টরগুলো ঝুলিয়ে থাকি, বুঝতে পারছো? ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরগুলো এই এই যে দেখো 3টা ফেজের জন্য 3টা আলাদা আলাদা ক্রস আর্ম থাকে, এখান থেকে নেক্সট উডেন পোলে আমার লাইনটাকে নিয়ে যাই, এটা এখানে দেখানো হয়েছে। তারপরে দেখো যে কি বলছে, যে দ্য মেইন অবজেকশনস অফ উডেন সাপোর্টস আর, মানে কি ওই যে আগের যে কথাটাগুলো বললাম, যে অবজেকশন মানে হলো কী কী সমস্যার সম্মুখীন হতে পারে, পচে যেতে পারে গ্রাউন্ড লেভেলে। তারপর হচ্ছে এর লাইফ স্প্যানটা হচ্ছে শর্টার, 20 থেকে 25 বছরের। তারপর হচ্ছে হাই ভোল্টেজের জন্য এটা ব্যবহার করতে পারবো না আমরা, 20 কিলো ভোল্টের চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। মেকানিক্যাল স্ট্রেংথটা অবভিয়াসলি কমই হবে কাঠের, স্টিলের চেয়ে। তারপর হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্সপেকশন দরকার, যে কাঠের কোথাও আবার তোমার ঘুণ ধরছে কিনা, কী মানে পচন ধরছে কিনা, এটা দেখার জন্য বলছে। তারপরে দেখো এখানে স্টিল পোলটা আমাদের একটু বেশি ইউজ হয় আজকাল। স্টিল টাওয়ারটা তো হচ্ছে বড় বড় হাই ভোল্টেজ লাইনের জন্য স্টিল টাওয়ার, যেটা 4 নম্বরে এটা আসতেছে। স্টিল পোলটা হচ্ছে মানে ছোট ছোট জায়গায় গ্রামেগঞ্জে এখনও ব্যবহার করা হয় স্টিল পোলটা এই যে গ্রামেগঞ্জে এখানেও আশেপাশে আছে, বিভিন্ন জায়গায় পোল আছে। আচ্ছা আচ্ছা, সিমেন্টের, আচ্ছা ওকে। আচ্ছা দেখো, দ্য স্টিল পোলস আর ইউজড অ্যাজ সাবস্টিটিউশন অফ উডেন পোলস, দে পোজেস গ্রেটার মেকানিক্যাল স্ট্রেংথ। ওই যে আগেরটার যেটা অসুবিধা সেটা এর সুবিধা, যে লাইফ স্প্যানটা বেশি, মেকানিক্যাল স্ট্রেংথটা বেশি। তারপর হচ্ছে এগুলো সিটিতে বেশি ব্যবহার করা হয়, খাম্বা যেটা বলি আমরা, তাই না, খাম্বা, সেটা আমরা সিটিতে বেশি ব্যবহার করি। তারপরে হচ্ছে যে দিস টাইপ অফ সাপোর্টস নিডস টু বি গ্যালভানাইজড অর পেইন্টেড ইন অর্ডার টু প্রলং লাইফ, মরিচা যেন না ধরে জন্য। তারপর হচ্ছে বিভিন্ন টাইপের যে স্টিল পোলগুলো, নামটা মনে রাখো, রেল পোল, তারপর হলো টিউবুইলার পোল, যেটা হচ্ছে আমরা টিউবুইলার পোলগুলা বেশি এখানে আশেপাশে ইউজ হয়, রোল্ড স্টিল জয়েন্টস। আচ্ছা, এরপরে দেখো যে আরসিসি পোল আছে, ফিগার 8.3টায় আরসিসি পোল, এই যে এটা হচ্ছে তোমাদের সেই আরসিসি পোলটা। এটা দেখতে সবই আসলে একই রকম দেখতে। এই যে এটা হচ্ছে সেই সাপোর্টিং পোলটা, এই যে এটা হচ্ছে ক্রস সেকশন আর্মটা, ক্রস আর্ম যেটা সেটা ক্রস সেকশন না, ক্রস আর্মটা। ক্রস আর্ম থেকে হচ্ছে ইনসুলেটরগুলো ঝুলতেছে, এই ইনসুলেটর থেকে আমাদের নেক্সট পোলের সেই ফেজের সাথে এই ওয়্যারগুলো চলে গেছে, বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ। আচ্ছা, এই ইনসুলেটরগুলোর দেওয়ার কারণ তো তোমরা জানোই। ইনসুলেশনের প্রধান কারণ হচ্ছে আমাদের
বিদ্যুৎ পরিবাহী যেটা থাকে তারটা সেটা থেকে সেফটি দেওয়ার জন্য, তাই না? গ্রাউন্ড না হয়ে যায়। এই যে এখানে যে তার আছে, মনে করো যে এখানে একটা আমি যদি তার আঁকি, এখান থেকে এই তারটা গিয়ে পরবর্তী পোলের সাথে লাগছে। এই তারটা যদি কোনো কারণে কেটে গিয়ে ঝুলতে ঝুলতে এই টাওয়ারটায় এসে টাচ করে, এটা তো হলো একটা স্টিল, সেটা তো গ্রাউন্ডেড হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি এখানে টাচ করি তাহলে শক খাবো। এই জন্য আমাদের এই যে এই ইনসুলেশনগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এবার একটু দেখে আসি এগুলো আরসিসি পোলটা কি। The reinforced concrete poles have become very popular as line supports in recent years. They have greater mechanical strength. এই যে এটারও একই সুবিধা, লাইফ স্প্যানটা বেশি। তারপর হচ্ছে ফিগারে তো এটা দেখতেই পারলা আরসিসি পোলের ফিগারটা কীরকম হয় সেটা। আর মেইনলি আমাদের দরকার হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আমাদের স্টিল টাওয়ারটা, সেটা হচ্ছে 11 কেভি অথবা এর যে হাই ভোল্টেজের জন্য, যেটা হলো আমাদের লার্জ ট্রান্সমিশন লাইনের জন্য স্টিল টাওয়ারটা ব্যবহার করা হয়। সেটাই আমাদের, সেটারও সুবিধা লঙ্গার লাইফ স্প্যান আছে। তারপর হচ্ছে যে আমাদের ইনসুলেশন বেশি প্রোভাইড করবে। এই সুবিধাগুলো এখান থেকে একটু দেখে নিতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে কী কী দেখলা? ফার্স্টে হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলো কীরকম হতে পারে, তারপর হচ্ছে সাপোর্টগুলো, কন্ডাক্টরের সাপোর্টগুলো কী কী দিয়ে তৈরি হতে পারে। আর আজকে নেক্সট টপিকটা আমরা শুরু করব হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে ওই যে এখানে যে পোর্সেলিন যে ডিস্কগুলো দেখতেছ সেগুলোই হচ্ছে ইনসুলেটর। সেগুলো কী কী টাইপের ইনসুলেটর হয় সেটা দেখব আমরা, সেগুলো কী কী কাজ করে সেটাও একটু দেখব। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টিল টাওয়ার সাপোর্ট, বুঝতে পারছো? এতক্ষণ যেগুলো দেখতেছিল সেটা হচ্ছে উডেন পোল ছিল, তারপর আরসিসি পোল ছিল। এটা হচ্ছে সেই লার্জ ট্রান্সমিশন, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের জন্য এই স্টিল টাওয়ারগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, দেখো যে দ্য ইনসুলেটরে আসো এখন। দ্য ওভারহেড লাইন কন্ডাক্টরস should be supported on the poles or towers in such a way that the current from conductors do not flow to earth through supports. Line conductors must be properly insulated from supports. This is achieved by securing line conductors to support with the help of insulators. The insulators provide necessary insulation between the line conductors and supports and thus prevent any leakage current from conductors to earth. এই যে ব্যাপারটা আমি বললাম সেটাই এরা এতক্ষণ বললো, যে ওয়্যারগুলা যদি স্টিল টাওয়ারটাকে টাচ করে তাহলে সে গ্রাউন্ডেড হয়ে যায়। সে এই জন্য স্টিল টাওয়ারটাকে টাচ না করে এই জন্য ইনসুলেশনগুলো ব্যবহার করা হয়েছে, সেটাই এরা বলছে আর কি। এখন ইনসুলেশনের প্রত্যেকটার মতো কন্ডাক্টরের কিছু ক্রাইটেরিয়া থাকে বা বৈশিষ্ট্য থাকে, তেমনিভাবে ওই লাইন সাপোর্টগুলোর ক্রাইটেরিয়া থাকে। আমাদের ইনসুলেটরের ক্রাইটেরিয়াগুলো এখানে দেখো এখন। হায়ার মেকানিক্যাল স্ট্রেংথ ইন অর্ডার টু উইথস্ট্যান্ড কন্ডাক্টর লোড, উইন্ড লোড। দুইটা ধরনের ভার বহন করতে হয় ট্রান্সমিশন লাইনকে, কন্ডাক্টরগুলোকে, একটা এই ইনসুলেটরগুলোকে। একটা হচ্ছে কন্ডাক্টরগুলোকে কিন্তু তার মাধ্যমেই ঝুলে থাকে। এই প্রথমে হচ্ছে তোমার ইনসুলেটরগুলো নিচে কন্ডাক্টর যাচ্ছে, তার মানে কি কন্ডাক্টরের ভারটাকে বহন করে হচ্ছে এই ইনসুলেটরগুলো, সেই ভার বহনের ক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে এই যে বাতাসের ফ্লো থাকলে যে সুইং করে কন্ডাক্টরগুলা, তখন এই যেন ছিঁড়ে না যায় আমাদের ইনসুলেটর থেকে, সেই সক্ষমতা থাকতে হবে। 2 নম্বর দেখো, হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ ইনসুলেটর ম্যাটেরিয়াল ইন অর্ডার টু অ্যাভয়েড লিকেজ কারেন্ট টু আর্থ। তার মানে কি, যে এই যে ইনসুলেটরের রেজিস্ট্যান্সটা অবশ্যই বেশি থাকতে হবে, তাই না? তার কারণে সে বিদ্যুৎ অপরিবাহী হবে। 3 নম্বরে দেখো যে হাই রিলেটিভ পারমিটিভিটি অফ ইনসুলেটর ম্যাটেরিয়ালস ইন অর্ডার দ্যাট ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ হাই। বিদ্যুৎকে পরিবহনে বাধা দেওয়ার জন্য একটা যেটা টার্ম ইউজ করা হয় সেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এটা যখন তোমরা ওই যে পাওয়ার সিস্টেম প্রোটেকশন সুইচ গিয়ারেও এই ডাইইলেকট্রিক স্ট্রেংথের কথাটা আসবে। এর মানে হচ্ছে
বিদ্যুৎ পরিবহনে বাধা দেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে, ডাই ইলেকট্রিক স্ট্রেংথটা বেশি থাকতে হবে এর। আচ্ছা, এরপরে দেখো যে দ্য ইনসুলেটর ম্যাটেরিয়াল শুড বি নন পোরাস, ফ্রি ফ্রম ইম্পিউরিটিস, ক্র্যাকস, আদারওয়াইজ পারমিটিভিটি উইল বি লোয়ার। বুঝতে পারতেছো যে যে ম্যাটেরিয়ালটা আমরা ইনসুলেটর হিসেবে ইউজ করব তার মাঝে যেন কোনো ক্র্যাক না থাকে, ইম্পিউরিটি না থাকে, না হলে সে ইলেকট্রিসিটি কন্ট্রাক্টকে প্রপারলি বাধা দিতে পারবে না। তারপরে হচ্ছে যে হাই রেশিও অফ পাংচার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার। আচ্ছা, একটা নতুন টার্ম আসছে, পাঞ্চার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার। এইটার মানে হচ্ছে কোনো একটা ইনসুলেটরের যদি ইনসুলেশনের প্রপার্টিটা নষ্ট হয়ে যায় সেই ঘটনাটাকে আমরা বলি পাংচার স্ট্রেংথ অর ফ্ল্যাশ ওভার। একটু মাথায় রাখবা যে কোনো ইনসুলেটরের যদি ইনসুলেশন প্রপার্টি নষ্ট হয়ে যায় তাকে বলা হয় পাংচার বা ফ্ল্যাশ ওভার। আর একটু আগে যেটা বললা তুমি যে মোস্ট কমনলি ইউজড ম্যাটেরিয়াল ফর ইনসুলেটর অফ ওভারহেড লাইন ইজ পোর্সেলেইন, মেইনলি পোর্সেলেইন ইউজ করা হয়, তারপরে হচ্ছে গ্লাস, তারপরে যে স্টিয়াটাইট এগুলো ইউজ করা হয় একটু কম, এর হচ্ছে পোর্সেলিনটা মেইনলি ইউজ করা হয়। আচ্ছা দেখো, এরপরে পোর্সেলিন ইজ প্রডিউসড বাই ফায়ারিং হাই টেম্পারেচার মিক্সার্স অফ কায়োলিন, ফেলসপার অ্যান্ড কোয়ার্টজ। মেইনলি ওই যে বালু বা সিলিকন এখান থেকে পোর্সেলিনটা করা হয়, সেটা এখানে বলা হয়েছে। It is mechanically stronger than glass, gives less trouble for a leakage and is less affected by changes of temperature. হ্যাঁ, টেম্পারেচার পরিবর্তনে কিছু হয় না। আচ্ছা, তারপর দেখো যে টাইপস অফ ইনসুলেটরস, এখানে বিভিন্ন ধরনের ইনসুলেটরের টাইপ দেখানো হয়েছে। এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর, টাইপগুলো আগে একটু বলে নিই। তারপর হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, শ্যাকেল ইনসুলেটর। এর মধ্যে আজকে পিন আর সাসপেনশনটা দেখে আজকে লেকচার শেষ করব। এরপরে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের পরবর্তী যে লেকচারগুলো সেটা হচ্ছে এই সাসপেনশন টাইপ ইনসুলেটর নিয়ে বেশি কথাবার্তা হবে। সাসপেনশন টাইপ এখন হাই ভোল্টেজ লাইনগুলোতে সাসপেনশন টাইপ ইনসুলেটরই বেশি ইউজ করা হয়। হ্যাঁ, 33 কেভি অথবা এর থেকে বড় ভোল্টেজের ট্রান্সমিশন লাইনগুলোতে সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসো পিন টাইপ ইনসুলেটরে। দেখো পিন টাইপ ইনসুলেটর কি বলছে, দ্য পার্ট সেকশন অফ এ পিন টাইপ ইনসুলেটর ইজ শোন ইন ফিগার 8.5। পিন টাইপ ইনসুলেটরটার মধ্যে কী কী আছে দেখো, গ্যালভানের স্টিল পিন আছে, তারপর হচ্ছে যে শেডস আছে, উপরে যে পোর্সেলিন ডিস্কের যে ছাতার মতো অংশটা এটাকে এরা শেডস বলতেছে। তারপর পেটি কোর্স আছে, শেডসে আরেক নামে এরা পেটি কোর্স দিছে। তারপর হচ্ছে সিমেন্টিং আছে, ভিতরে পোর্সেলিনের ভিতরে যে সিমেন্ট করা থাকে এটা এরা বলছে। At the name suggests, the pin type insulator is secured to the cross arm on the pole. There is a groove on the upper end of the insulator for housing the conductor. এই দেখো, এই যে চিত্রটা এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর। পিন টাইপ ইনসুলেটরের এটা হচ্ছে নিচে হলো এটা ক্রস আর্ম, তাই না? ক্রস আর্ম, তারপর হচ্ছে এটা হলো সেই পিন টাইপ ইনসুলেটর, তারপরে হচ্ছে এই যে উপরের এই মাথাটা, যে এই মাথাটা যে উপরে এটাকে বলা হয় গ্রুভ। যেহেতু কন্ডাক্টর এখানে থাকবে, মানে সিস্টেমটা এমন হবে, এটা আমি 3D আঁকতে তো পারতেছি না, ধরো যে পোর্সেলিন ডিস্কটা এমন আছে, তারটা যেন এর ভিতর দিয়ে যেতে পারে, এই ব্যাপারটাকে বলা হয়, এরা বলছে যে এই থ্রু দিস গ্রুভ, দ্য কন্ডাক্টর পাসেস থ্রু দিস গ্রুভ অ্যান্ড ইজ বাউন্ড বাই দ্য annealed wire of the same material as the conductor. ফিগারে দেয়া আছে। তারপর বলছে যে পিন টাইপ ইনসুলেটরস আর ইউজড ফর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ভোল্টেজ আপ টু 33 কেভি। 33 কেভির উপরে আমরা পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করতে পারি না, করলে সেটা হচ্ছে এই যে এখানে বলা আছে আনইকোনমিক্যাল হয়ে যায়। আমরা পিন টাইপ ইনসুলেটরটার 11 কেভি থেকে নিচে অথবা 33 কেভি পর্যন্ত ইউজ করে থাকি। আচ্ছা, এখানে একটা সুন্দর চিত্র আছে 8.7টা, সেটা একটু দেখবা যে এটা কি, এটার নাম কি বলো তো, এখন বলো তো।
এই যে কার্সো দেখতেছো না, এই যে এটার নাম কি? হ্যাঁ, ক্রস আর্ম, এটার নাম হচ্ছে ক্রস আর্ম। তারপরে হচ্ছে হ্যাঁ, এটা হলো ক্রস আর্ম। তারপরে ক্রস আর্ম থেকে এই যে ইনসুলেটরগুলো ঝুলতেছে এটা হচ্ছে গ্রুপ, গ্রুপের পরে এটা হচ্ছে কন্ডাক্টরগুলো, বুঝতে পারছো? তারপর দেখো যে কি বলছে, যে কজেস অফ ইনসুলেটর ফেইলার। এখানে একটু দেখো যে একটু বোঝার ব্যাপার আছে এখানে। এখন দ্য ইনসুলেটরস আর রিকোয়ার্ড টু উইথস্ট্যান্ড বোথ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল স্ট্রেস। দুই ধরনের স্ট্রেস। মেকানিক্যাল স্ট্রেস কোনটা? দুই ধরনের লোড তারা ক্যারি করে। একটা হচ্ছে এই যে ইনসুলেটরগুলা তোমার তারের ভারকে ক্যারি করতেছে, আর একটা হচ্ছে বাতাসের বাধাকে ক্যারি করে। এই দুইটা মিলে হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস। হ্যাঁ, তাকে মেকানিক্যাল স্ট্রেস সহ্য করতে হয়। আর ইলেকট্রিক্যাল স্ট্রেস তো তোমরা জানো কি, ওভারলোড হলে, একটা হচ্ছে শর্ট সার্কিট হলে, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল স্ট্রেসকেও তাকে বহন করতে হয়। তার লেটার টাইপ মানে পরবর্তীটা, তার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল স্ট্রেস ইজ প্রাইমারিলি ডিউ টু লাইন ভোল্টেজ অ্যান্ড মে কজ ব্রেকডাউন অফ দ্য ইনসুলেটর। দ্য ইলেকট্রিক্যাল ব্রেকডাউন অফ দ্য ইনসুলেটর ক্যান অকার ইদার বাই ফ্ল্যাশ ওভার অর পাংচার। একটু আগে কী বললাম, ফ্ল্যাশ ওভার এবং পাংচার এই টার্মটা ইউজ করা হয় কোনো ইনসুলেটরের ইনসুলেশন প্রপার্টি যদি নষ্ট হয়ে যায় তাকে বলা হয় ফ্ল্যাশ ওভার ওর পাংচার। ইন ফ্ল্যাশ ওভার অ্যান আর্ক অকার্স বিটুইন দ্য লাইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর পিন। দেখো এই যে লাইন কন্ডাক্টরটা এবং ইনসুলেটরের যে পিনগুলা, এই যে এখানে চিত্রে ভালো মতো দেখতে পারবা যে এই যে এ থেকে পিন হচ্ছে এই যে সিতে আছে, এর মধ্যে কি হয় বলতো, যে ইনসুলেশনের যদি প্রপার্টিটা নষ্ট হয়ে যায় তাহলে এ থেকে সি পর্যন্ত যে বাতাসটা আছে সেটা হচ্ছে আয়োনাইজড হয়ে যায়, বুঝতে পারছো? বাতাস যখন আয়নিত হয়ে যায় তখন এই কন্ডাক্টরের ভিতর হাই ভোল্টেজটা চাইবে। ক্রস আর্মের ভোল্টেজ কত বলো তো? ক্রস আর্মের ভোল্টেজ হলো 0। কারণ কি, ক্রস আর্মটা হলো গ্রাউন্ডেড করা থাকে। ক্রস আর্ম হয়ে টাওয়ার হয়ে গ্রাউন্ডেড, মানে ক্রস আর্মের ভোল্টেজটা হচ্ছে 0 আর এই কন্ডাক্টরের ভোল্টেজটা হচ্ছে হাই। ধরো এটা 11 কেভি ভোল্টেজ ক্যারি করতেছে, এখানকার ভোল্টেজ 11 কেভি, এখানকার ভোল্টেজ হচ্ছে 0। এই ইনসুলেটরটার জন্য সে এই হাই ভোল্টেজটা 0 ভোল্টেজে আসতে পারে না, বাধা দেয়। কোনো কারণে যদি এই ইনসুলেটরটা নষ্ট হয়ে যায়, ফ্ল্যাশ ওভার বা পাংচার ঘটে, তখন হচ্ছে এই এ থেকে সি পর্যন্ত এই বাতাসটুকুর মধ্যে বাতাসের অনুপরমাণুগুলোকে, নাইট্রোজেন এবং অক্সিজেন যেগুলো থাকে তাকে সে আয়নিত করে দেয়। আয়নিত করে একটা পথ বানায় ফেলে সে। তখন এই 11 কেভিটা এর মধ্য দিয়ে পাস হয়, বাতাসের আয়নিত রাস্তার মধ্য দিয়ে এই ফ্লাশ। হ্যাঁ, তখন হচ্ছে এটা বেগুনি আলো, এই জিনিসটাকে বলা হয় আর্ক, ARC, আর্ক, আর্ক বলে এই জিনিসটাকে, সেটাই এখানে বলছে। কাছাকাছি আসলেই আর্ক হবে। হ্যাঁ, কেন বলো তো? কারণ হচ্ছে অনেক ছোট স্পেস, যেই স্পেসের একদিকে হচ্ছে হাই পটেনশিয়াল, একদিকে হচ্ছে 0 পটেনশিয়াল, এই বাতাসটুকুকে সে আয়নিত করে ফেলে। এই বাতাস আয়নিত করার কারণে সেই চার্জগুলো যেটা থাকে সেটাকেই আমরা ওই একটা বেগুনির ধরনের গ্লো দেখি, আমরা জলজলে গ্লো দেখি। এটা এখানে বলছে যে দ্য ইলেকট্রিক্যাল ব্রেকডাউন অফ দ্য ইনসুলেটর ক্যান অকার ইদার বাই ফ্ল্যাশ ওভার অর পাংচার, যেটা মাত্র বললাম। দিস ফ্ল্যাশ ওভার ইন ফ্ল্যাশ ওভার অ্যান্ড আর্ক অকার্স বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর পিন। তার মানে এই যে কন্ডাক্টর এবং এই ইনসুলেটর পিনের মধ্যে যে বাতাসটুকু, সেখানে একটা আর্ক ক্রিয়েট হয়, সেটা এরা বলছে। অ্যান্ড ডিসচার্জ জাম্পস অ্যাক্রস দ্য এয়ার গ্যাপস। এই কন্ডাক্টর থেকে ভোল্টেজটা লাভ দিয়ে এই ক্রস আর্মের মধ্যে চলে আসার চেষ্টা করে, সেটা এরা বলছে যে দ্য ডিসচার্জ জাম্পস অ্যাক্রস দ্য এয়ার গ্যাপস ফলোয়িং দ্য শর্টেস্ট ডিস্টেন্স শোজ দ্য আর্কিং ডিস্টেন্স A প্লাস B প্লাস C। এখানে একটু জাস্ট দেখাইছে যে পথে দূরত্ব সবচেয়ে কম, সেই পথে রেজিস্ট্যান্স সবচেয়ে কম, সেই পথটাই ইলেকট্রিসিটি বা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যাওয়ার জন্য ফলো করে। সো ABC এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে ছোট রাস্তা, যেটা হচ্ছে ফলো করে ফর দিস ইনসুলেটর। ইন কেস অফ ফ্ল্যাশ ওভার, the insulator will continue to act
in its proper capacity unless extreme heat produced and arc destroys the insulator. তার মানে কি বলতেছে এরা, যে এই আর্কটা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না এই যে পুরোপুরি এই ইনসুলেটরটাকে সে ড্যামেজ করে ফেলে। তারপরে আর এই ডিস্টেন্সেও আসা লাগবে না, ডিরেক্ট আমাদের কন্ডাক্টর টু এই যে আমাদের পোর্সেলিন ডিস্কটাগুলোই সে কন্ডাক্টর হয়ে যাবে, ডিরেক্ট কন্ডাক্টর থেকে ক্রস আর্মে চলে আসবে। তখন আর বাতাসকেও আয়নিত করতে হবে না। এটা যেহেতু সেই ইনসুলেশন প্রপার্টি ড্যামেজ হয়ে গেছে, ডিরেক্ট কন্ডাক্টর টু ক্রস আর্ম চলে আসবে ভোল্টেজটা। আচ্ছা, ইন কেস অফ পাংচার দ্যাট ডিসচার্জ অকার্স ফ্রম কন্ডাক্টর টু পিন থ্রু দ্য বডি অফ দ্য ইনসুলেটর, যে মাত্র যেটা বললাম, যখন পাংচার হয় ভোল্টেজের যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে আসে সেটা হচ্ছে ডিরেক্ট কন্ডাক্টর থেকে ইনসুলেটরের বডি হয়েই আমাদের ক্রস আর্মে চলে আসে, সেটা এখানে বলছে। When such breakdown is involved, the insulator is permanently destroyed due to excessive heat. অনেক হিট প্রডিউসড হয় এবং ইনসুলেটরটাকে নষ্ট করে ফেলে। In practice, sufficient thickness of porcelain is provided in the insulator to avoid puncture by line voltage. থিকনেস প্রোভাইড করার মাধ্যমে আমরা ইনসুলেশনের ইনসুলেটিং প্রপার্টিটা বাড়ায় দিই, যার মাধ্যমে সে এই পাংচার বা ফ্ল্যাশ ওভারকে ওভারকাম করতে পারে, সেটা এখানে বলছে। এখানে একটা জাস্ট ফর্মুলা দেওয়া আছে, সেফটি ফ্যাক্টর অফ ইনসুলেটর পাংচার স্ট্রেংথ ডিভাইডেড বাই ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। তার মানে কি, এই সেফটি ফ্যাক্টর অফ ইনসুলেটর আমাদের কি বেশি হইতে হবে না কম হইতে হবে এই ইকুয়েশন থেকে বলো তো? সেফটি ফ্যাক্টরটা কি 1 থেকে বেশি হবে? মানে 1 মানে 100% এখানে, হ্যাঁ কম হলে ভালো হবে। ফ্ল্যাশ ওভার ভোল্টেজটা কম হলে ভালো না আমাদের? ফ্ল্যাশ ওভার মানে তো পাংচার হয়ে গেল, তাই না? ফ্ল্যাশ ওভার ভোল্টেজটা কম হলে ভালো, নিচেরটা কম হওয়া মানে হচ্ছে এই প্রপোর্শনটা বেড়ে যাওয়া, তার মানে সেফটি ফ্যাক্টরটা এটা বেশি হইতে হবে, বুঝতে পারছো? দেখো এটা দেখছো সবাই, তাই না? এই যে মাত্র যেটা দেখাইছে এটা হলো সেই গ্রুভটা, এর মধ্যে দিয়ে কন্ডাক্টর পাস হয়। আচ্ছা, তারপর দেখো যে কি বলছে, যে ইট ইজ ডিজায়ারেবল দ্যাট দ্য ভ্যালু অফ সেফটি ফ্যাক্টর ইজ হাই সো দ্যাট ফ্ল্যাশ ওভার টেক্স প্লেস বিফোর দ্য ইনসুলেটর গেটস পাংচার্ড। এটা এখানে বলছে সেফটি ফ্যাক্টর যে হাই হওয়া উচিত, মাত্র বললাম সেটা এখানে বলছে। ফর পিন টাইপ ইনসুলেটর সেফটি ফ্যাক্টর ইজ অ্যাবাউট 10, দেখছো একের থেকে অনেক বেশি, 10। সাসপেনশন টাইপ ইনসুলেটর, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ইনসুলেটর। 4 ধরনের যে এখানে ইনসুলেটর আছে, পিন টাইপ, সাসপেনশন টাইপ, পরবর্তীতে আছে শ্যাকেল টাইপ, তারপর স্ট্রেন টাইপ। এই 4 ধরনের ইনসুলেটরের মধ্যে আমাদের যে আশেপাশের যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনগুলো যে ইনসুলেটর ব্যবহার করে সেটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। সাসপেনশন টাইপ ইনসুলেটর হচ্ছে 33 kV অথবা এর থেকে বেশি ভোল্টেজ ক্যারি করে। দ্য কস্ট অফ পিন টাইপ ইনসুলেটর ইনক্রিজেস র্যাপিডলি অ্যাজ দ্য ওয়ার্কিং ভোল্টেজ ইজ ইনক্রিজড। Therefore, this type of insulator is not economical beyond 33 kV. For high voltages greater than 33 kV, it is a usual practice to use suspension type insulator shown in figure 8.7. 8.7 ফিগার কোথায়? এর আগে, তাই না? হ্যাঁ, সাসপেনশন টাইপ ইনসুলেটরটা দেখো, এই যে এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছ দুইটা ছবির মধ্যে। এখানে দেখো ডিস্ক কয়টা, একটা না, এখানে দেখো ডিস্ক অনেকগুলো আছে। একটা ডিস্ক মানে হচ্ছে সে 11 kV ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, আর হচ্ছে এখানে ডিস্ক হচ্ছে অনেকগুলা, তার মানে সে বেশি ভোল্টেজকে সাপ্লাই দিচ্ছে, বুঝতে পারছো? সাপ্লাই দিচ্ছে না, বেশি ভোল্টেজের সে প্রোটেকশন দিচ্ছে বা ইনসুলেশন দিচ্ছে। মানে নিচের দিকে বলতে কি বলতেছো? নিচের দিকেই তো ঝুলানো থাকে এভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টাওয়ারের তো নিচের দিকে এভাবে ঝুলানো থাকে, তাই না? নিচের দিকে ঝুলানো থাকে, উপর থেকে তোমার কন্ডাক্টর লাইনগুলো যায়, বুঝতে পারছো?
উপরেও থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখো যে মাত্র যে কথাটা বললাম যে তোমার দুইটা ছবির মধ্যে পার্থক্য যেটা দেখালাম, এখানে ডিস্ক একটা, তার মানে হচ্ছে সে 11 কেভি ইনসুলেশন দেয়, আর এখানে দেখো ডিস্ক চারটা, তার মানে সে 44 কেভির ইনসুলেশন দিচ্ছে। এই কথা হুম 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 আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা, দেখো এখানে কি বলছে, উপর থেকে আসি। They consist of a number of porcelain discs connected in series by metal links in the form of a string. এই যে চারটা যে ডিস্ক দেখলা, এটা একটা স্ট্রিং ফর্ম করে, সেই চারটা পোর্সেলিন ডিস্কের সমন্বিত অবস্থাটাকে বলা হয় স্ট্রিং। দ্য কন্ডাক্টর ইজ সাসপেন্ডেড অ্যাট দ্য বটম অফ দিস স্ট্রিং while the other end of the string is secured to the cross arm. মানে ওরা বলছে ডিস্কের এক মাথা থাকবে তোমার কন্ডাক্টরের সাথে, আরেক মাথা থাকবে ক্রস আর্মের সাথে, সেটা ওরা বলছে। ইচ ইউনিট অর ডিস্ক ইজ ডিজাইন্ড ফর লো ভোল্টেজ, সে 11 কেবি। এই যে প্রত্যেকটা ডিস্ক 11 কেবি ভোল্টেজের ইনসুলেশন দিবে। দ্য নাম্বার অফ ডিস্ক would be obviously depend upon the working voltage. ফর ইনস্ট্যান্স ইফ দ্য ওয়ার্কিং ভোল্টেজ ইজ 66 কেভি, তার মানে 6টা ডিস্ক এরকম লাগবে, বুঝতে পারছো? উপরে যে ছবিটা দেখছিল সেটা 44 কেভি ভোল্টেজ ইনসুলেশন দিচ্ছিল, 66 কেভি মানে 4টা ইনসুলেশন ডিস্ক থাকবে সেখানে, 6টা ইনসুলেশন ডিস্ক থাকবে 66 কেভিতে। হ্যাঁ, এরপরে দেখো যে এই সাসপেনশন টাইপ ইনসুলেটরের সুবিধাগুলো কী কী। Suspension type insulators are cheaper than pin type insulator for voltages beyond 33 kV. 33 কেভির চেয়ে, সেটা তোমরা দেখছো 33 কেভির পর্যন্ত পিন টাইপ ইনসুলেটরগুলো ইকোনমিক্যাল, এর বেশি হলো পিন টাইপ ইনসুলেটরগুলো দাম বেশি পড়ে যায়। 33 কেভির বেশি যখন তোমরা ইনসুলেশন দিতে চাও তখন হচ্ছে ইকোনমিক্যালি এই সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলো বেশি সুবিধাজনক। Each unit or disc suspension type insulator is designed for low voltage, usually 11 kV. Depending upon the working voltage, the desired number of discs can be connected in series. সেটা মাত্র দেখলাম আমরা। If any one disc is damaged, the whole string does not become useless because the damaged disc can be replaced by the sound one. এই যে একটু আগে পিন টাইপ ইনসুলেটরে দেখছো জাস্ট একটা ডিস্ক থাকে, সেখানে হচ্ছে একটা নষ্ট হয়ে গেলে মানে পুরোটাই চেঞ্জ করতে হয়। এখানে তোমাদের ধরো 6টার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, সেটাকে তুমি জাস্ট রিপ্লেস করে দিবা, সেটা এখানে বলছে। দ্য সাসপেনশন অ্যারেঞ্জমেন্ট প্রোভাইডস গ্রেটার ফ্লেক্সিবিলিটি টু দ্য লাইন। এটা তো বুঝতে পারতেছো তাই না? সাসপেনশন ডিস্ক যত বাড়বে একটা ওয়্যার তত ঝুলতে পারবে, তাই না? একটা সাপোর্টটা যদি তোমার নিচ পর্যন্ত আসে, তার মানে ওয়্যারটাও তেমনিভাবে ঝুলতে পারে, সেটা এখানে বলছে যে ফ্লেক্সিবিলিটিটা বাড়ে। দ্য কানেকশন অ্যাট দ্য ক্রস আর্ম ইজ সাচ দ্যাট ইনসুলেটর স্ট্রিং ইজ ফ্রি টু সুইং ইন এনি ডিরেকশন অ্যান্ড ক্যান টেক আপ দ্য পজিশন হোয়ার মেকানিক্যাল স্ট্রেসেস আর মিনিমাম। বুঝতে পারছো ব্যাপারটা? যে যেহেতু এটা ঝুলতে পারে, সেহেতু এটা ঝুলে ঝুলে এর মেকানিক্যাল যে স্ট্রেসটা সেটা দূর করতে পারে, তাই না? ইন কেস অফ ইনক্রিজড ডিমান্ড অন দ্য ট্রান্সমিশন লাইন, it is found more satisfactory to supply the greater demand by raising the line voltage than to provide another set of conductors. The additional insulation required for the raised voltage can be easily obtained in the suspension arrangement by অ্যাডিং দ্য ডিজায়ার্ড নাম্বার অফ ডিস্ক। কোনো কারণে যদি লাইনের ভোল্টেজকে তুমি বাড়ায় দাও, সেই বাড়ানো ভোল্টেজটুকুর যদি তুমি ইনসুলেশন প্রোভাইড করতে চাও, তাহলে একটা এক্সট্রা ডিস্ক এনে লাগাই দিবে। তার মানে এখানে তোমার কাজের সুবিধা আছে। দ্য সাসপেনশন টাইপ ইনসুলেটরস আর জেনারেলি ইউজড উইথ স্টিল টাওয়ার্স, যেটা বললাম মাত্র যে স্টিল টাওয়ার যে দূরবর্তী এলাকায় ট্রান্সমিশন লাইনের ট্রান্সমিশন করার জন্য আমাদের
এই সাসপেনশন টাইপ ইনসুলেটরটা ব্যবহার করা হয়। অ্যাজ দ্য কন্ডাক্টরস রান বিলো আর্থ ক্রস আর্ম অফ দ্য টাওয়ার দেয়ারফর দিস অ্যারেঞ্জমেন্ট প্রোভাইড পার্শিয়াল প্রোটেকশন ফ্রম লাইটনিং। তার মানে কি, যেহেতু সে ইনসুলেশন প্রোভাইড করতেছে কন্ডাক্টরকে, সেহেতু এই যে আমরা যদি এখানে ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো এই যে আমাদের টাওয়ারের মধ্যে যদি, টাওয়ার না, এই ক্রস আর্মে যদি কোনো বাজ পড়ে, লাইটিং স্ট্রাইক ঘটে, তাহলে যেহেতু এখানে আমাদের ইনসুলেশন আছে, ইনসুলেটরগুলো আছে, সেই ইনসুলেটরগুলো লাইটনিংয়ের স্ট্রাইকের প্রভাবটা কন্ডাক্টরের মধ্যে আসতে বাধা দেয়। তার মানে কি, পার্শিয়ালি সে লাইটনিং অ্যারেস্টর হিসেবেও কাজ করে, সেটা এখানে বলছে। আচ্ছা ঠিক আছে, আজকের লেকচারে এতটুকুই থাকবে। সাসপেনশন টাইপ ইনসুলেটর পর্যন্ত আমরা বললাম। আগামী ক্লাসে আমরা স্ট্রেইন ইনসুলেটর এবং শ্যাকেল ইনসুলেটর থেকে স্টার্ট করব। ঠিক আছে? আচ্ছা, ওকে, ভিডিওটা ক্লোজ করব।